রঘু ডাকাত, বাংলার রবিনহুড, গরিবের ভগবান, কিন্তু ইংরেজ আর জমিদারদের ত্রাস। নতুন বছরের প্রথম দিনেই বাংলার সুপারস্টার দেব ঘোষণা করে দিয়েছেন এবছর পুজোয় তিনি আসছেন রঘু ডাকাত হয়ে। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে এটাই নাকি বাংলার সব থেকে বিগ বাজেট সিনেমা হতে চলেছে। কিন্তু কে এই রঘু ডাকাত, যাকে নিয়ে হঠাৎ চারদিক এত সরগরম হয়ে উঠেছে? জানলে চমকে যাবেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত নিজের লেখায় উল্লেখ করে গেছেন এই রঘু ডাকাতের কথা। লোকে বলে সে নাকি ডাকাতি করার আগে আগাম চিঠি লিখত জমিদারদের। সেই চিঠিতে লেখা থাকতো ডাকাতির তারিখ এবং সময়, কিন্তু তা সত্ত্বেও কেউ রঘু ডাকাতকে ছুঁতে পারত না। সে দল বেঁধে আসতো, জমিদারদের লুট করত, আর সেই সব ধনসম্পদ বিলিয়ে দিত গরিব দুঃখী অসহায়দের মধ্যে। শোনা যায় দোর্দণ্ড প্রতাপ জমিদার মহাজনরা নাকি ঠক ঠক করে কাঁপতো রঘু ডাকাতের সামনে দাঁড়িয়ে। নমস্কার, আমি সুজয় নীল। বাংলার ডাকাতদের গল্প বলা শুরু করলে তা দিয়ে প্রায় 10-12টা ভিডিও বানিয়ে ফেলা যায়, কিন্তু তাদের মধ্যে রঘু ডাকাতকে কেন বেছে নিলাম জানেন? কারণ রঘু ডাকাতের গল্পটা ঠিক যেন একটা সিনেমার মতো। ছোট বয়সে ইংরেজদের অত্যাচারে বাবাকে মরতে দেখা, সেই প্রতিহিংসার আগুন বুকে নিয়ে ডাকাত হওয়া, ইংরেজদের ত্রাস হয়ে ওঠা এবং অবশেষে গরিবের ভগবান হিসেবে ইতিহাসের পাতায় বিখ্যাত হওয়া। রঘু ডাকাতের মতো বর্ণময় চরিত্রের ডাকাত হয়তো গোটা ভারতবর্ষ ঘুরলেও পাওয়া যাবে না। তাই চলুন আজকের ভিডিওতে শুনে নেওয়া যাক বাংলার সব থেকে দামাল ডাকাত সর্দার রঘু ডাকাতের গল্প। কেউ বলে তার নাম ছিল রঘুনাথ আচার্য, আবার কেউ বলে তার আসল নাম ছিল রঘু ঘোষ। অবশ্য শেক্সপিয়ার সে কবেই বলে গেছেন, নামে কি আসে যায়। তা যাই হোক, জনশ্রুতি এবং ইতিহাসের তথ্য প্রমাণ মেলালে জানা যায় রঘুর জন্ম হয়েছিল অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। সময়টা অষ্টাদশ শতকের একদম শেষ দিক, অর্থাৎ প্রায় 200 বছর আগেকার গল্প এটা। সে সময় সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতায় দাপিয়ে বেড়াচ্ছে ইংরেজরা, আর বাংলার গ্রামে গ্রামে অত্যাচার চালাচ্ছে নীলকর সাহেবদের দল। তবে জমিতে একবার নীল চাষ করলে সেই জমির উর্বরতা নষ্ট হয়ে যেত, আর অন্য কোনো ফসল ফলানো সম্ভব হতো না সেই জমিতে। কিন্তু অর্থলোভী নীলকর সাহেবেরা কৃষকদের বাধ্য করত নীল চাষের জন্য। আর যেসব চাষিরা নীল চাষ করতে আপত্তি জানাতো তাদেরকে পেয়াদা দিয়ে তুলে আনতো লালমুখো সাহেবদের দল, এবং তারপরে শুরু হতো মারধর। চাষিদের পরিবারের লোকজনরাও বাদ পড়তো না এই অত্যাচার থেকে। জনশ্রুতি বলছে রঘুর বাবাও ছিলেন এমনই এক বিদ্রোহী চাষি, যিনি ইংরেজদের চোখে চোখ রেখে বলেছিলেন, আমি কিছুতেই আমার জমিতে নীল চাষ করব না। কিন্তু সাধারণ একটা চাষির এহেন বিদ্রোহ পছন্দ হয়নি নীলকর সাহেবদের। তাই তারা এক রাতে রঘুর বাবাকে তুলে নিয়ে যায় সাহেব কুঠিতে। সেখানে সারা রাত ধরে অত্যাচার চলে, আর তারপর ভোরের আলো ফুটলে ইংরেজদের পেয়াদারা গ্রামের মাঝখানে টাঙিয়ে দেয় রঘুর বাবার মৃতদেহ, আর হুমকি দেয় আর কেউ যদি নীল চাষ করতে গররাজি হয় তাহলে তাদের অবস্থাও ঠিক এরকমই হবে। বাবার শরীরটাকে গাছের থেকে নামিয়ে আনবার সময় সেদিন হাউ হাউ করে কাঁদছিল তরুণ রঘু। আর তারপর যখন সে নিজের হাতে বাবার চিতা কাঠে আগুন দিচ্ছিল, ঠিক তখনই রঘু সিদ্ধান্ত নিয়ে নেয় প্রত্যেকটা নীলকর সাহেব এবং তাদের প্রশ্রয় দেওয়া জমিদারদের এই আগুন দিয়েই ছাড়খাড় করবে সে। আসলে ছোটবেলা থেকেই লাঠি খেলায় বিরাট পারদর্শী ছিল রঘু। বাবার মৃত্যুর পর ইংরেজদের বিরুদ্ধে সেই লাঠিকেই অস্ত্র হিসেবে বেছে নিল রঘু। আর রঘুর এই প্রতিহিংসার আঁচে ঘি ঢালল ওরই সমবয়সী কিছু দামাল ছেলে, যাদের প্রত্যেকের পরিবারই নীলকর সাহেবদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুদিনের মধ্যেই গড়ে উঠল এক বিরাট লাঠিয়ালের দল, আর সেই দলের সর্দার হিসেবে আত্মপ্রকাশ ঘটল রঘুর। এই বিরাট লেঠেল বাহিনীর মূলত 3টে কাজ ছিল, আর তা হলো সদল বলে নীলকর সাহেবদের কুঠিতে চড়াও হওয়া, সেখানে লুটপাট চালানো, আর অবশেষে কুঠি সমেত অত্যাচারী সাহেবদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া। এভাবেই অত্যাচারের পাথুরে জমি থেকে রক্তাক্ত মন নিয়ে উঠে আসা রঘুর নতুন জন্ম হলো ডাকাত সর্দার রঘু ডাকাত হিসেবে। কিন্তু তারপর কি হলো? কিভাবে মা কালীর উপাসক হয়ে উঠল রঘু? আর কেনই বা আচমকা একদিন সে বন্ধ করে দিল নরবলি প্রথা? ভিডিওর পরবর্তী অধ্যায়গুলোতে বলবো সেই সমস্ত গল্প। রঘু ততদিনে বাংলা কাঁপানো ডাকাত হয়ে উঠেছে। ইংরেজরা ঘোষণা করেছে রঘুকে যে ধরতে পারবে তাকে কাঁড়ি কাঁড়ি টাকা উপহার দেওয়া হবে। নৈহাটি থানার দারোগা সেসবের এক কাঠি উপর দিয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, আমি রঘুকে ধরবো, আর তারপর ওকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাবো। এই ঘোষণার ঠিক সপ্তাহখানেকের মধ্যেই একটা চিঠি এসে পৌঁছলো নৈহাটি থানায়। সেই চিঠিতে লেখা থাকলো, আগামী অমুক তারিখে আমি দারোগার সঙ্গে দেখা করতে যাব, সমস্ত সেপাই যেন তৈরি থাকে। দেখি কোন বাপের বেটা দারোগা আমাকে পাকড়াও করে। ব্যাস,
গোটা নৈহাটি জুড়ে দামামা বেজে গেল মহাযুদ্ধের। দারোগাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে রঘু। রাতারাতি থানার চারপাশে অলিতে গলিতে কয়েকশো সেপাই মোতায়েন করা হলো। নির্দিষ্ট দিন সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হলো থানা চত্বর। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলেও রঘুর দেখা নেই। হঠাৎ বিকেলের দিকে সেপাইরা দেখলো দূর থেকে এক লম্বা চওড়া চেহারার মানুষ থানার দিকে এগিয়ে আসছে। ব্যাস, সবাই সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেল। কিন্তু সেই লোকটা কাছাকাছি আসতেই দেখা গেল কোথায় ডাকাত যে এসেছে সে নেহাতি এক নিরীহ জেলে। দুখানা বিরাট সাইজের মাছ রয়েছে তার মাথায়। থানার দরজার কাছে এসে সেই জেলে বলল, টুকচরের জমিদার আমাকে পাঠিয়েছেন, ওর নাতির মুখে ভাত উপলক্ষে তিনি এই মাছগুলো দারোগাবাবুকে দিতে বলেছেন। এরপর আর কি, মাছের সাইজ দেখে দারোগাবাবু বেজায় খুশি হয়ে গেলেন। তিনি ওই জেলেকে কয়েকানা বকশিসও দিলেন, আর জেলেও সেই বকশিস নিয়ে দারোগাবাবুকে পেন নাম ঠুকে বিদায় নিল। দিন ফুরিয়ে যেতেই সবাই ভাবলো রঘু ডাকাত জাস্ট ফাঁকা আওয়াজ দিয়েছিল। কিন্তু দিন দুয়েক পরেই আবারও রঘু ডাকাতের তরফ থেকে চিঠি এলো দারোগাবাবুর নামে। সেই চিঠিতে লেখা, বকশিসের জন্য ধন্যবাদ দারোগাবাবু, তারপর বলুন মাছ কেমন খেলেন। হ্যাঁ, ঠিক এভাবেই গোটা নৈহাটি ভর্তি পুলিশের সামনে দিয়ে মাথা উঁচু করে হেঁটে গিয়ে দারোগাবাবুকে বোকা বানিয়ে এসেছিল রঘু। তারপর সেই দারোগাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে ঠিক কতটা অপমানিত হতে হয়েছিল তা বোধহয় আপনারাও বুঝতে পারছেন। শুধু নীলকর সাহেবই নয়, ছোট বড় অত্যাচারী জমিদারদের কাছেও সাক্ষাৎ যমদূতের মতো ছিল রঘু ডাকাত। আসলে গরিব অসহায়দের উপর জোর জুলুম করা প্রত্যেকটা মানুষই ছিল রঘুর অঘোষিত শত্রু। শোনা যায় সেই সময় নাকি আগেভাগেই রক্ত দিয়ে চিঠি লিখে ডাকাতের দিনক্ষণ জানিয়ে রাখত রঘু। আর তারপর নির্দিষ্ট দিনে সদল বলে আক্রমণ করত সে। লুটপাট শেষে জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিব মানুষের ধন সম্পদের খতিয়ান। এক প্রকার সর্বশান্ত করে ছেড়ে দেওয়া হতো বড়লোক জমিদারদের। কখনো কখনো আবার লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুনও করা হতো অত্যাচারী শোষক জমিদার জোরদারদের। আর অবশেষে সেই জমিদারদের থেকে লুট করা টাকা পয়সার প্রায় সবটাই বিলিয়ে দেওয়া হতো সাধারণ গরিব প্রজাদের মধ্যে। ফলে সাধারণ মানুষের মধ্যে রঘুর জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। তারা রঘু ডাকাতকে সৃষ্টিকর্তার পাঠানো দূতের মতো ভালোবাসতে আরম্ভ করলো। আর সেই কারণেই ইংরেজদের পক্ষে আরো কঠিন হয়ে পড়লো রঘু ডাকাতকে ধরা। কারণ নাকি এমনও হয়েছে, ডাকাতির পর ছদ্মবেশ ধরে সেই গ্রামেরই কোনো সাধারণ মানুষের বাড়িতে আত্মীয় সেজে থেকে যেত রঘু আর তার দল বল। ফলে ইংরেজ পেয়াদারা আশেপাশে তল্লাশি চালালেও ঘুণাক্ষরেও টের পেত না রঘুর অস্তিত্ব। তবে কোনোদিনও কোনো মহিলার সম্মানহানি করতো না রঘুর দলবল। তারা মহিলাদের মাতৃজ্ঞানের সম্মান করত। তাই বাড়িতে ঢুকেই রঘু সবার আগে মহিলাদের কাছে হাত জোড় করে অনুরোধ করত ডাকাতিতে সহযোগিতা করার জন্য। শোনা যায় বাঘহাটি বা বাঘটির জয়পুর গ্রামে থাকতো রঘু ডাকাতের ভাই বিধু ঘোষ। লোকে অবশ্য এই বিধু ঘোষকে চিনত বুধো ডাকাত হিসেবে। এই রঘু আর বুধো ডাকাত দুজনেই ছিল ছদ্মবেশ ধরতে ওস্তাদ। তারা দিনের বেলায় গ্রামের অন্যান্য লোকজনের মধ্যে ক্ষেত মজুরের ছদ্মবেশে মিশে থাকতো। সারাদিন চাষবাসের কাজ শেষ করে রাত নামলেই ওরা নিজেদের আসল রূপ ধারণ করে বেরিয়ে পড়তো ডাকাতি করতে। কিন্তু প্রত্যেকবার ডাকাতি করতে বেরোনোর আগে কালী পুজো করতো রঘু ডাকাত। হ্যাঁ, দেবী কালী এবং রঘু ডাকাতের মধ্যে ঠিক যেন মা ছেলের সম্পর্ক ছিল। কিন্তু এক ডাকাত এবং দেবীর মধ্যে কিভাবে তৈরি হলো এই অমোঘ টান, ভিডিওর পরবর্তী অধ্যায়ে বলবো সেই গল্পটাই। পুলিশের তাড়া খেয়ে রঘু আর বুধো ডাকাত গিয়ে লুকোলো সপ্তগ্রামের দেবীপুরের জঙ্গলে। লোকশ্রুতি অনুযায়ী সেই জঙ্গলে থাকাকালীন নাকি একদিন ঘুমের মধ্যে খোদ মা কালীর স্বপ্নাদেশ পেয়েছিল রঘু। সেই স্বপ্নাদেশ অনুযায়ী জঙ্গলের মধ্যে থাকা একটা পুকুর থেকে আস্ত একটা কালী মূর্তি পেয়েছিল সে। আর তাই দেবীপুরের জঙ্গলেই সিদ্ধেশ্বরী কালী মন্দির স্থাপন করে রঘু এবং বুধো ডাকাত মিলে। আর সেই মন্দিরের নাম হয় ডাকাত কালী মন্দির। এই অঞ্চলে রঘু ডাকাত গড়ে তোলে নিজের গ্রাম নিশিনগর, যা পরবর্তীতে নিশিরাগড় নামে বিখ্যাত হয়। সেকালে মানুষজন সাধারণত পায়ে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত। এবার যদি কোনো অত্যাচারী জমিদার বা যোদ্ধার ভুল করে দেবীপুর বা তার আশপাশের জঙ্গলে ঢুকে পড়তো, তাহলে রঘু ডাকাতের দল তাদের সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে অপহরণ করে নিত। আর তারপর অপহৃত লোকগুলোকে সোজা নিয়ে যাওয়া হতো ওই কালী মন্দিরে। এরপর অমাবস্যা বা কোনো পুণ্যতিথি দেখে মায়ের মন্দিরের সামনে রাখা হাঁড়ি কাঠে নরবলি দেওয়া হতো ওই অত্যাচারী শাসকদের। রঘু এবং বুধো ডাকাত দুজনেই মনে করত মা কালী নাকি এতেই তুষ্ট হন। কথিত আছে রঘু আর বুধো ডাকাত নাকি ল্যাটা মাছ পোড়া দিয়ে দেবী কালীকে পুজো করতেন। তাই আজও সিদ্ধেশ্বরী কালী পুজোয় ল্যাটা মাছ পোড়াকেই ভোগ হিসেবে নিবেদন করা হয়। তবে এবার যে কথাটা বলবো সেটা হয়তো আপনাদের শুনতে একটু অবাকই লাগবে। বিভিন্ন নথি ঘেঁটে বোঝা যায় রঘু ডাকাত নাকি কোনো একজন মানুষ ছিল না। বাংলার বুকে নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন রঘু ডাকাত থাকতো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্ধমান থেকে হুগলি,
মুর্শিদাবাদ থেকে নদিয়া এবং কলকাতা থেকে উত্তর 24 পরগনার জঙ্গলগুলোতে একাধিক রঘু ডাকাতের অস্তিত্বের প্রমাণ মেলে। খেয়াল করলে দেখবেন কিছুদিন আগে রিলিজ হওয়া পুষ্পা 2 সিনেমায় একটা ডায়লগ ছিল যে পুষ্পা শুধু একটা নাম নয়, পুষ্পা একটা ব্র্যান্ড। ঠিক তেমনই রঘু ডাকাতও শুধু একটা নাম নয়, একটা ব্র্যান্ড হয়ে উঠেছিল বাংলার বুকে। তাই বিভিন্ন টাইমলাইনে বিভিন্ন জায়গায় রঘু ডাকাতের অস্তিত্ব সম্পর্কে খোঁজ পাই আমরা। কেউ বলে রঘু ডাকাত ছিল কলকাতার মানুষ, কেউ বলে সে ছিল হুগলি জেলার, কারো কারো মতে রঘু ডাকাতের আসল বাড়ি ছিল বর্ধমানের কাটোয়ায়। আর তার প্রমাণস্বরূপ সবাই সেই সব জায়গায় তৈরি রঘু ডাকাতের কালী মন্দিরের কথা বলে। এই যেমন খাস কলকাতার বুকে 37/B কাশীপুর রোডেই রয়েছে রঘু ডাকাতের কালী বাড়ি। আবার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে 22 নম্বর ওয়ার্ডের বাদু রোডের কাছেও রয়েছে ডাকাত সর্দার রঘুর তৈরি মন্দির। তবে এই মন্দির নাকি 500 বছরেরও পুরনো, অথচ নথি বলছে রঘু ঘোষের জন্ম মাত্র 200 বছর আগে। তার মানে এর থেকে একটা জিনিসই স্পষ্ট হয় যে যখনই বাংলার বুকে শাসকদের অত্যাচারের মাত্রা ছাড়িয়েছে ঠিক তখনই জন্ম হয়েছে একজন রঘুর। তাই এই রঘু ডাকাত চরিত্রটা আজও একটা মিথ হয়ে ঘুরে বেড়ায় বাংলার অলিতে গলিতে। কিন্তু আমরা যে রঘুর গল্প বলছি সেই রঘু নাকি একবার খোদ মা কালীর সাধক রামপ্রসাদকে মা কালীর সামনেই বলি চড়াতে গেছিল। আর তারপর কি অবস্থা হয়েছিল রঘুর সেই গল্পটা বলবো ভিডিওর পরবর্তী অধ্যায়ে। দেবীপুরের জঙ্গল দিয়ে ত্রিবেণী ঘাটের দিকে হন্তদন্ত হয়ে হেঁটে চলেছেন সাধক রামপ্রসাদ। তার এক কাছের বন্ধু মৃত্যু শয্যায়, তাই তাকে শেষবারের মতো দর্শন করতে চান রামপ্রসাদ। দেবীপুরের এই জঙ্গলের ডাকাত এবং বাঘের ভয় প্রবল, কিন্তু একমাত্র এই রাস্তা দিয়ে গেলেই তাড়াতাড়ি পৌঁছানো যাবে ত্রিবেণী ঘাটের কাছে। তাই রাতের নিকষ অন্ধকারকে উপেক্ষা করেই দ্রুত পা চালাচ্ছেন রামপ্রসাদ। কিন্তু আচমকাই হাড় এড়ে করে রামপ্রসাদকে ঘিরে ধরল রঘু ডাকাতের দল। আসলে রামপ্রসাদের দেহের উজ্জ্বল ছিল অভিজাত জমিদারদের মতো। ডাকাত দল তাই রামপ্রসাদকে ধরে নিয়ে গেল মন্দিরে। সেদিন ছিল অমাবস্যা তিথি। এদিকে মায়ের সামনে বলি দেওয়ার মতো লোক নেই, তাই রঘু সিদ্ধান্ত নিল রামপ্রসাদকেই বলি দেওয়া হবে মা কালীর সামনে। রামপ্রসাদ হাত জোর করে রঘুর কাছে মিনতি করলেন। তিনি বললেন, আমি নেহাতি দরিদ্র ব্রাহ্মণ, মাতৃসেবক। এমনিতেই আমি আমার মন মায়ের কাছে বলি দিয়ে দিয়েছি, আমাকে ছেড়ে দিন। আমার এক কাছের মানুষ মৃত্যু শয্যায়, আমি ওকে দেখে ফিরি, তারপর না হয় আমাকে মায়ের কাছে উৎসর্গ করবেন। কিন্তু রঘুর দল না ছোড়, তারা জোর করে রামপ্রসাদের গলা নামিয়ে আনলেন হাড়ি কাঠে। চোখ ভিজে উঠল রামপ্রসাদের, তবে সেটা মৃত্যু ভয়ে নয়। আসলে মৃত্যু পথযাত্রী বন্ধুর সঙ্গে দেখা হলো না সেই কষ্টে। তাই হাড়ি কাঠে মাথা দিয়ে মনের দুঃখে গান ধরলেন সাধক রামপ্রসাদ সেন। সেই গানের আকুতিতে যেন মুহূর্ত থমকে গেল। আচমকা রঘু ডাকাত দেখতে পেল একটা আশ্চর্য দৃশ্য। কোথায় রামপ্রসাদ? তার সামনে হাড়ি কাঠে মাথা দিয়ে রয়েছেন স্বয়ং দেবী কালী। এই দৃশ্য দেখে হাতের খড়গ ফেলে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল রঘু ডাকাত। আর তারপর সে হাত জোর করে ক্ষমা চাইল সাধক রামপ্রসাদের কাছে। শোনা যায় ওই দিনের পর থেকে আর কখনো নাকি নরবলি দেয়নি রঘু। এর কিছুদিন পরেই রঘুর সঙ্গে আরো একটা আশ্চর্য ঘটনা ঘটে। আর সেই ঘটনার জেরেই আজীবনের জন্য ডাকাতি ছেড়ে দিয়ে মহাদেব এবং কালীর সেবক হয়ে যায় সে। কি সেই ঘটনা? ভিডিও শেষ অধ্যায়ে বলবো সেই গল্পটাই। এই ভিডিওতে আমরা আগেই বলেছি যে রঘু ডাকাত শুধু একজন ছিল না, সে ছিল একটা ব্র্যান্ডের মতন। বাংলার একাধিক জায়গায় একাধিক সময়কালে ডাকাত সর্দার রঘুর রমরমার গল্প ছড়িয়ে রয়েছে। কোথাও 500 বছর আগেকার গল্পে রঘু ডাকাতের কথা লেখা, আবার কোথাও 300 বছর আগেকার কাহিনীতে জড়িয়ে রয়েছে রঘুর নাম। ঠিক তেমন ভাবেই রঘু ডাকাতের ডাকাতি ছাড়ার গল্পটা হয়তো এক এক জায়গায় এক রকম। তবে আমি যে গল্পটা বলবো সেটা লিপিবদ্ধ রয়েছে বিভিন্ন নথিতে। কথিত আছে বর্ধমান থেকে ডাকাতি সেরে কলকাতা ফেরার পথে এক জলাজমিতে দুটো আশ্চর্য দর্শন পাথরের সন্ধান পায় রঘু। মনে একটু সন্দেহ জাগলেও সেই পাথর দুটোকে ওই জলাজমিতে ফেলে রেখেই ফিরে যায় সে। কিন্তু সেদিন রাত থেকে নাকি প্রবল জ্বরে আক্রান্ত হয় ডাকাত রঘু সর্দার। সেই ঘোর জ্বরের মধ্যেই আরো একবার স্বপ্নাদেশ পায় সে। ওই পাথর দুটো নাকি আসলে মহাদেব এবং কালীর পবিত্র বিগ্রহ। তাই ওই পাথর দুটোকে উদ্ধার করে পুজো করলে এবং ডাকাতি ছেড়ে দেওয়ার শপথ নিলেই একমাত্র এই জ্বরের হাত থেকে মুক্তি পাবে সে। নিজেদের সর্দারকে বাঁচাতে সদল বলে ওই পাথর দুটোকে উদ্ধার করতে পারি দেয় রঘুর দল বল। তারপর পাথর দুটোকে নিয়ে আসা হয় কলকাতায়। কাশীপুরের কালীবাড়িতে সেই দুটোকে দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করে ওখানেই ডাকাতি ছাড়া শপথ গ্রহণ করে রঘু সহ সকলে। এই ঘটনার পর নাকি সত্যি সত্যি সুস্থ হয়ে ওঠে রঘু। আর এভাবেই সমাপ্ত হয় বাংলার দোর্দণ্ড প্রতাপ ডাকাত রঘু ডাকাতের ডাকাতির অধ্যায়। এরপর বাকি জীবনটা নাকি একজন কালী সাধক হয়ে কেটে গেছিল রঘুর। তবে ইংরেজ অথবা পুলিশ
কেউই শেষ জীবন অবধি রঘুর টিকিটাও ছুঁতে পারেনি। সে আজীবন এক রবিনহুড বিপ্লবী রূপেই বেঁচেছিল বাঙালির মননে। এবার দেব অভিনীত রঘু ডাকাত সিনেমাটার শেষটা হয়তো এরকম নাও হতে পারে। মেকার্সরা হয়তো অন্য কোনো অঞ্চলের একটা গল্পকে চুজ করে সেটার ক্লাইম্যাক্সকেই বেছে নেবেন সিনেমাটির এন্ডিং এর জন্য। তবে আমার আশা এবার পুজোয় রঘু ডাকাত রূপী দেবকে দেখার জন্য দর্শকেরা হল ভরিয়ে দেবেন, কারণ রঘু ডাকাতের গল্পগুলো সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।